স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি খালিদ জামিল। ওয়ানডে সিরিজ ডিসাইডার ম্যাচে চট্টগ্রামে গেল বাংলাদেশ আর নিউজিল্যান্ড। চট্টগ্রামের মাঠ এমনিতেই বাংলাদেশের জন্য পয়া ভেন্যু ধরা হলেও প্রতিপক্ষ যখন নিউজিল্যান্ড আর ফর্মেট যখন ওয়ানডে, ইতিহাস তখন চোখ রাঙাচ্ছে টাইগারদের। কেন, কিভাবে, তার বিস্তারিত থাকছে রিপোর্টে। ফেসবুক, ইনস্টাগ্রামে জেনজি বা তার পরের প্রজন্মও নিশ্চয়ই চোখ রাখছে। এখানে বাকিদের তুলনায় তাসকিন আহমেদ একদম আলাদা। সেই ক্যারিয়ারের ডে ওয়ানের মতোই চনমনে ড্যাশিং লুক, তারুণ্যে ভরা। ডোমেস্টিক টার্মিনালে পৌঁছানো মাত্রই বাংলাদেশ কিংবা নিউজিল্যান্ডের সবার উপর থেকে যেন আলো কেড়ে নিলেন। তাসকিনের গর্বিত বাবাও এসেছিলেন ঢাকা এক্সপ্রেসকে সি অফ করতে। দ্বিতীয় ম্যাচটা জিতে মহা সমারোহে দুদল যখন যাচ্ছে চট্টগ্রামে, সেখানে তখন তৈরি হচ্ছে সিরিজ ডিসাইডারের ভেন্যু। আর বাংলাদেশ মানসিকভাবে প্রস্তুত হচ্ছে ফলাফল নিজেদের পক্ষে বাগিয়ে নিতে। কথার লড়াই জমে উঠেছে আগে থেকেই। যে যখন ভালো বোলিং করে সেই আমরা যে বাকি দুইজন খেলুক তিনজন খেলুক আমরা ইনফরমেশন দিই যে একটা জায়গা মেনটেন করলে ভালো হচ্ছে, কিংবা যে জিনিসটা একজন ভালো করে সে যে জিনিসটা উইকেটে ভালো হয় সেই জিনিসটা আমরা মেসেজ পাস করি একজন আরেকজনকে। ক্রিকেট খেলা এমন একটা খেলা যে ধরেন আপনি হোম গ্রাউন্ড বললে যে অনেক এগিয়ে থাকবেন সেটা না। ক্রিকেটের দুইটা টিমের মধ্যে যারা ভালো এক্সিকিউট করবে এবং ভালো ক্রিকেট খেলবে মাঠের মধ্যে 50 ওভার তারাই জিতবে। সো দেখা যাক আলহামদুলিল্লাহ কি হয়। ওয়ানডে খেলতে অনেকদিন পরেই মিরপুরের বাইরে কোথাও যাচ্ছে টাইগাররা। তিন আলাদা প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান আর নিউজিল্যান্ডের বিপক্ষে গেল 8টা ওয়ানডে খেলেছে বাংলাদেশ, যার সবকটাই মিরপুরের মাঠে। এই 8 ম্যাচের 5টায় জয়, আগের 2 সিরিজেও জিতেছে, আর হার 2 ম্যাচে, যার একটা চলতি সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে, অন্যটা পাকিস্তানের সাথে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটা ম্যাচ টাই ছিল, যেটা আবার সুপার ওভারে জিতে নেয় ক্যারিবিয়ানরা। এ পর্যন্ত ঠিকই ছিল, কিন্তু মিরপুরের বাইরের হিসেবের খাতাটা টেনে বের করতেই চোখ কপালে উঠছে কিছুটা। কারণ সাগরিকার এই মাঠে এর আগে বাংলাদেশ নিউজিল্যান্ড ওয়ানডে এনকাউন্টার হয়েছেই ইতিহাসে মোটে একবার, তাও 2008 সালে। সেবারও প্রথম 2 ম্যাচে একটা করে জয় ভাগ করে নিয়েছিল 2 দল, কিন্তু সাগরিকার মাঠে মোহাম্মদ আশরাফুল্লের দল হেরে যায় 79 রানে। টাইটেল ডিসাইড হয়ে যায় সেখানেই। এ যাত্রায় তাই বাংলাদেশের লড়াই ইতিহাসের পুনরাবৃত্তির বিপক্ষেও। নতুন ইতিহাস রচনা করতেই চট্টগ্রামে গেছে শান্ত মিরাজ বাহিনী। দলের সাথে এবারও সেই মোহাম্মদ আশরাফুলও আছেন ইতিহাস পাল্টে দিতে, তবে ব্যাটিং কোচ হিসেবে। অভিজ্ঞতা বলতে এই চট্টগ্রামে অবশ্য কিউইদের সাথে জোড়া টেস্ট আর একটা ওয়ানডেই। তাছাড়া এটা নিউজিল্যান্ডের প্রথম সারির দলও নয়, যেমনটা আগে এসেছিলেন রস টেইলর, ব্র্যান্ডন ম্যাককালাম, ড্যানিয়েল ভেটরিদের মতো তারকারা। তবে মুখের কথা কিংবা পরিসংখ্যান নয়, আগেই তো বলে রেখেছেন নাহিদ রানা, ক্রিকেট হয় মাঠে, সিরিজ ডিসাইডও হবে ওই মাঠেই। আর সেটা এবার হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে, যেখানে নিউজিল্যান্ডের বিপক্ষে আগে কখনো ওয়ানডে জেতেনি বাংলাদেশ। খালিদ জামিল, একাত্তর। ফ্ল্যামবয়েন্ট তাজিদ তামিম বনে গেছেন রান মেশিন। সাবেক প্রধান নির্বাচক, বর্তমানের বিসিবি অ্যাডহক কমিটির সদস্য মিনহাজুল আবেদিন নান্নু বলছেন, লঙ্কান গ্রেট জয়সুরিয়ার মতো খেলেন বাংলার বাঁহাতি ওপেনার। আরেক ইনফর্ম নাহিদ রানাকে বলছেন দলের বড় সম্পদ। টাইগার উইনার সাইফুল রূপক জানাচ্ছেন বিস্তারিত। সবশেষ 5টা ওডিআইতে তানজিদ তামিমের 2টো 50, একটা সেঞ্চুরি এবং স্ট্রাইকের 130-40 ওডিআই ক্রিকেটও। অবাক হন কিনা? এটা অবাক হবে না। ওকে যখন আমরা প্রথম পিক করেছিলাম 2023 ওয়ার্ল্ড কাপে, তখন কিন্তু মানুষ অনেক ধরনের কথা কিন্তু বলেছে যে এটা কেন নিয়েছি। এখন কিন্তু এটার প্রমাণটা কিন্তু আস্তে আস্তে পাচ্ছি যে এই খেলোয়াড়কে আমরা কেন নিয়েছি। কিছু কিছু খেলোয়াড়কে আপনার ওইভাবে পিক করতে হয় যার মধ্যে আপনার ট্যালেন্ট আছে, যার ইন্টারন্যাশনাল এরিনায় এবিলিটি আছে যে ভালো করার। এটা আপনাকে চুজ করতে হবে। আপনাকে এটার বাইরেও সবচেয়ে জিনিস আপনাকে কনফিডেন্ট থাকতে হবে এই খেলোয়াড়ের পিছিয়ে, যাতে এই খেলোয়াড়কে একটা ব্যাকআপ দিয়ে কিন্তু দাঁড়া করাতে হবে। তানজিদ তামিমের যথেষ্ট ট্যালেন্টেড ক্রিকেটার, যথেষ্ট এবিলিটি আছে ইন্টারন্যাশনাল আরও ভালো খেলার। আমার মনে হয় যে ওর সেলফ অ্যাসিস্টরি আরও ভালো মতো করতে পারলে নিজেকে আরও ভালো কিছু দেশকে দেওয়ার জন্য আমার মনে হয় ওর থেকে আরও কিছু পাওয়া যায়। নাহিদ রানা কি বলবেন? 40 দিনের মধ্যে তিনি 2বার 5বার পেয়েছেন ওডিআই ক্রিকেটে, তাও মিরপুরের মতো পিচে। নাহিদ রানার মধ্যে বৈচিত্র্যটা এখন কি দেখেন? গতিময় পেসার, ভিন্ন কিছু দেখেন কিনা তার মাঝে? সবচেয়ে ভিন্ন একটা পেস বোলারের সবচেয়ে বড় জিনিস হচ্ছে কনফিডেন্ট। আপনি ভালো লাইনের লেন্থে বল করা এবং ব্যাটসম্যানকে বুঝে শুনে বল করা, ব্যাটসম্যানকে রিড করা, ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নাহিদ রানা এটা এই সময়টা খুব ভালো যাচ্ছে। আপনি রাইট এরিয়ায় কত % বল করছেন, দ্যাটস ইম্পর্টেন্ট। 85 to 90%
লাস্ট ম্যাচেও ভালো জায়গায় বল করে দিয়েছে। আপনার দলে যখন এরকম একজন পেসার থাকে 145-এর আশপাশে বোলিং করে, তখন ক্যাপ্টেনের কীরকম আত্মবিশ্বাস থাকে, পাশাপাশি প্রতিপক্ষের মধ্যে আসলে কতটা আতঙ্ক থাকে? আপনি দেখেন যখনই এরকম একটা স্পিডার যদি থাকে আপনার কাছে, তখন ক্যাপ্টেন কিন্তু একটা ট্রাম্প কার্ড হিসেবে ইউজ করে। আপনি এই জায়গায় কিন্তু যে কোনো সময় একটা ক্যাপ্টেনের কাছে কনফিডেন্স থাকে, আমি ক্যাপ্টেন হলে আমারও একটা থাকলে আমি প্রতিটা চেঞ্জে আমার উইকেট দরকার। যখনই একটা পার্টনারশিপ হচ্ছে, এটা একটা ব্রেকডাউন দরকার, তখন ওই গতিময় বোলারকে কিন্তু ইউটিলাইজ করা, ঠিক ওইভাবে চিন্তা করে আগান। চট্টগ্রাম আপনার হোম টাউন, চট্টগ্রামে সিরিজ ধরনের ম্যাচ কতটুকু আশা করছেন? পাশাপাশি চট্টগ্রাম উইকেট সেকেন্ড ম্যাচে যেভাবে বাংলাদেশ খেলেছে, চট্টগ্রাম উইকেটে কি আরও বেশি আত্মবিশ্বাস থাকবে কিনা টাইগাররা? চিটাগংয়ের পিচ কিন্তু একটু ডিফারেন্ট ঢাকার থেকে, একটু বাউন্স কম কিন্তু যথেষ্ট স্পোর্টিং, এবং এই জায়গায় ব্যাটসম্যানদের জন্য যথেষ্ট সুবিধা হয়। তো আমাদের হোম সোয়েলে খেলে আমাদের প্লেয়ারদের যথেষ্ট কনফিডেন্টলি খেলতে হবে। আমি হোপফুল এই সিরিজটা ওরা যথেষ্ট ভালো করবে। সাইফুল রূপক, ৭১। বড় চমক দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-20-র জন্য দল ঘোষণা করেছে বিসিবি। টাইগার স্কোয়াডে প্রথমবার ডাক পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলাইন। সবশেষ সিরিজ থেকে বাদ পড়েছেন জাকের আলী ও মাহিদুল ইসলাম অঙ্কন। দলে ফিরেছেন ওপেনার পারভেজ হোসেন ও তানজিদ হাসান তামিম। স্পিন আক্রমণে রিশাদ হোসেনের সঙ্গে থাকছেন নাসুম আহমেদ ও শেখ মেহেদি হাসান। টানা ম্যাচ খেলায় বিশ্রামে রাখা হয়েছে 3 পেসার মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও নাহিদ রানাকে। অভিজ্ঞ পেসারদের জায়গায় সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ছন্দে থাকা সাকলাইনকে বাজিয়ে দেখতে চায় বিসিবি। তার সঙ্গে প্রথমবার ডাক পেয়েছেন রিপন মন্ডলও। 2023 সালে টাইগারদের হয়ে এশিয়ান গেমসে 3টি টি-20 খেলার অভিজ্ঞতা থাকলেও এই প্রথম মূল জাতীয় দলের জার্সি গায়ে জড়াবেন 23 বছর বয়সী ডানহাতি পেসার সাকলাইন। কিউইদের বিপক্ষে টি-20-তে অধিনায়ক হিসেবে থাকছেন লিটন দাস। সহকারী কাপ্তানের দায়িত্ব সামলাবেন সাইফ হাসান। 27 এপ্রিল শুরু হওয়া সিরিজের প্রথম 2 ম্যাচ হবে চট্টগ্রামে, 2 মে মিরপুরে। শেষ টি-20 দিয়ে শেষ হবে সিরিজ। 2.5 বছর পর মাঠে গড়ালো লাল বলের বিসিএল। প্রথম দিনেই মাইলফলক ছুঁয়েছেন স্পিনার নাইম হাসান। প্রথম শ্রেণীর ক্রিকেটে তুলে নিয়েছেন 300 উইকেট। 26 বছর বয়সী এই বোলিং অলরাউন্ডার এক সময় ছিলেন জাতীয় দলের নিয়মিত মুখ। দেশের জার্সিতে 14টি টেস্ট খেলেছেন নাইম। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের আগে অবশ্য প্রস্তুতি সেরে নিচ্ছেন তিনি। প্রথম ইনিংসে ইস্ট জোনের বিপক্ষে ব্যাট করতে নেমে 43 ওভার 6 উইকেট হারিয়ে 125 রান তুলে সেন্ট্রাল জোন। 52তম বলে নিজের প্রথম রানের দেখা পান জিসান। এরপরই দলের হাল ধরেন আবু হায়দার ও আশিকুর রহমান। 110 বলে অপরাজিত 90 রান করেন আবু হায়দার। শেষ পর্যন্ত আশিকুর রহমানের 75 রানের ইনিংসে আর কোনো উইকেট না হারিয়ে 272 রান তোলে সেন্ট্রাল জোন। প্রথম ম্যাচে করা ভুল থেকে শিক্ষা নিয়ে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ নারী দল। রাজশাহী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল 9:30টায়। প্রথম ম্যাচে 3 উইকেটের জয়ে 1-0 সিরিজে এগিয়ে টাইগ্রেসরা। 1 ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়ের পথে বাংলাদেশ। অন্যদিকে সিরিজে টিকে থাকতে জয়ের বিকল্প নেই শ্রীলঙ্কার। ম্যাচের আগে অবশ্য সুখবর পেয়েছে শারমিন মারুফারা। নারীদের র্যাঙ্কিংয়ে সাপ্তাহিক আপডেট ঘোষণা করেছে আইসিসি। সেখানে 7 ধাপে গিয়েছেন 22 নম্বরে শারমিন। প্রথম ওয়ানডেতে 127 বলে 86 রান করেছেন তিনি। সিরিজ জিততে তার ব্যাটিংটাই বেশি গুরুত্বপূর্ণ। বোলিং ইউনিটে বরাবরই দারুণ বাংলাদেশ। এমন সব হাই প্রোফাইল কোচরা বাংলাদেশের ডাগ আউটে দাঁড়ানোর জন্য বাফুফের কাছে সিভি পাঠাচ্ছেন, যা দেখে রীতিমতো মাথা ঘুরে যাচ্ছে ন্যাশনাল টিমের ফুটবলারদেরই। ফাহিম, রাকিবদের মতো রেগুলার স্টারদের বিশ্বাস করতে কষ্ট হচ্ছে এত বড় বড় কোচদের সিভি দেখার পরও। কেমন কোচ নিয়োগ দিলে ভালো হয় সেই ব্যাপারেও নিশ্চয়ই নিজেদের মধ্যে আলোচনা শুরু করেছেন প্লেয়াররা। শেখ আশিক জানাচ্ছেন তার বিস্তারিত। কাবরেরার জন্য একটু খারাপ লাগছে কিনা? না, আপনি যদি প্রফেশনাল দিক দিয়ে চিন্তা করেন তাহলে যেহেতু এতদিন ছিলেন একসাথে, অবশ্যই উনি বাংলাদেশে হাইস্ট কোচদের ভিতরে উনি সর্বোচ্চ ছিল। আমরা দেখছি অনেক হাই প্রোফাইল কোচরা সিভি জমা দিচ্ছে, মানে এই ব্যাপারটা কেমন লাগছে দেখে? হ্যাঁ, আসলে ভালো লাগতেছে, কারণ আমাদের টিমের কিন্তু এখন স্ট্রেংথ বাড়াতে কিন্তু কোচরা কিন্তু আগ্রহ দেখাচ্ছে। কিন্তু আগে কিন্তু এরকম সিভি এতটা কোচরা কিন্তু এতটা আগ্রহী ছিল না। হাভিয়ের কাবরেরা এখন বাংলাদেশের অতীত। 4 বছর ডাগ আউট সামলেছেন লাল সবুজের। তার সময় হামজা সমিতদের মতো মেগা স্টারদের গায়ে উঠেছে রেড অ্যান্ড গ্রিন। দামি দামি অস্ত্রগুলো হাতে পাওয়ার পরও তা চালানোর কৌশল না জানায় বারবার রণাঙ্গন থেকে পরাজয়ের কলঙ্ক গায়ে জড়িয়ে ফিরতে হয়েছে পুরো দলকে। দীর্ঘদিনের গুরুকে কি মিস করছেন শিষ্যরা?
কারোর জন্য তো আপনার এই জিনিসটা স্থায়ী না। ধরেন আমি যদি খারাপ করি আমারও এখান থেকে চলে যেতে হবে। সো এটা আর কি ট্রু, বাট কাবরেরা যাওয়ার আগে কোনো কথা হয়েছে কিনা বা না, লাস্ট কোনো ওর মেসেজ সাথে- দিয়ে গেছে না, কিনা? ওর সাথে কখনো এ পর্যন্ত আমাদের কথা হয় নাই আর কি। প্রতিদিনই হেভিওয়েট কোচদের সিভি পড়ছে ফেডারেশনের ইমেইলে। প্লেয়াররাও নিশ্চয়ই এতে মোটিভেটেড হচ্ছেন। ন্যাশনাল টিমের একাধিক কোচ সিভি দিয়েছেন, বড় বড় ক্লাবের কোচ ছিলেন তারা সিভি দিয়েছেন। এই ব্যাপারটা কি আপনাদের আগের চেয়ে বেশি অনুপ্রাণিত করছে কিনা? হ্যাঁ, আসলে এটা অনুপ্রাণিত করতেছে, কারণ টিম ভালো করতেছে, যার কারণে কিন্তু এখন কোচরাও কিন্তু আগ্রহ দেখাচ্ছে। তো এখন আমাদের ন্যাশনাল টিমের ম্যানেজমেন্ট আছে, তারা যেটা ভালো মনে করে আমাদের জন্য সেটাই করবে আমি মনে করি। ফিফা র্যাঙ্কিং এর 53 থেকে 53 থেকে 33 করছে ক্যামেরুনকে 3 বছরে, এমন কোচ সিভি দিয়েছে। হাঙ্গেরিকে 16 বছর পর ইউরোতে কোয়ালিফাই করিয়েছে, এমন কোচ সিভি দিয়েছে। ব্যাপারগুলো একটু স্বপ্নের মতো মনে হচ্ছে কিনা? হ্যাঁ, ধরতে গেলে স্বপ্নের মতো, কারণ আপনি দেখেন আমি আমার ফুটবল লাইফে আমি কখনো দেখিনি এতগুলো কোচের সিবি বাফুফেতে পড়ছে আর কি। ঠিক আছে, সো এটা একদিক দিয়ে বাংলাদেশের ফুটবলের জন্য যেমন ভালো, আর আমি চাই যে আসুক না কেন কোচে, অবশ্যই এই বাংলাদেশের ফুটবলের উন্নতি হবে। কখনো আলোচনা হয় না বা ফিল হয় না যে কোন ট্যাকটিক্সের কোচ হলে আপনাদের জন্য ভালো হয়? আসলে এই বিষয়ে আমি কি বলবো, এখন এখানে ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট আছে, তারা যেটা ভালো মনে করে আমাদের জন্য কিন্তু তারা সেটাই করে। তো আমাদের টিমের স্ট্রেংথ কিন্তু আগে ওইরকমভাবে ভালো ছিল না, তো এখন আস্তে আস্তে ডেভেলপ করতেছে। সিভি পড়ে গেছে 300-র মতো, নেওয়া হবে একজনকে। শর্টলিস্ট থেকেও বাছাই করা বেশ কঠিন বাফুফে কর্তাদের জন্য। বাংলাদেশের ডাগআউটে দাঁড়াতে এমন হাই প্রোফাইল কোচরা সব সিভি দিচ্ছেন যা দেখে রীতিমতো হতবাক ফুটবলাররাও। শেখ আশিক, 71, ঢাকা। বিশ্বকাপ ফুটবল নিয়ে একের পর এক টুইস্ট দিয়ে যাচ্ছেন ফিফা বস জিয়ান্নি ইনফান্তিনো। টিকিটের দাম যখন নাভিশ্বাস দশা, তখন যাতায়াত ভাড়ায় দেখা দিল আকাশ পাতাল পার্থক্য। নিউ জার্সিতে মেটলাইফ স্টেডিয়ামে যেতে যেখানে গুনতে হবে $150, সেখানে ফিলাডেলফিয়ায় ট্রেন ভ্রমণ একদম ফ্রি। কানসাস সিটি বা ডালাসেও যাতায়াতের খরচ রাখা হয়েছে একদম হ্যান্ডি। তাজিন খন্দকারের রিপোর্ট। The greatest show on earth. Countdown has already started. আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, এরপরই ফুটবল জোরে কেঁপে উঠবে পুরো দুনিয়া। আর সেই ফেস্টিভ্যাল শুরুর আগেই দুনিয়া জুড়ে চলছে কত না কর্মযজ্ঞ। উত্তর আমেরিকার এই কার্নিভাল ঘিরে বা টুইস্ট নিয়ে হাজির ফিফা বস জিয়ান্নি ইনফান্তিনো আর দ্য গ্রেট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বকাপ মানেই উত্তেজনার পারদ তুঙ্গে, আর টিকেটের দাম যেন আকাশচুম্বী। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই সমর্থকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে ট্রান্সপোর্টেশন কস্ট। নিউ জার্সিতে খেলা দেখতে যাওয়া দর্শকদের অবস্থা এখন মরার উপর খাড়ার ঘা। সেন্ট্রাল নিউ ইয়র্ক মেটলাইফ স্টেডিয়ামে ট্রেনে যাতায়াত করতে পকেট থেকে খসে যাবে $150। যেখানে পকেটে টান পড়লে নুন আনতে পান্তা ফোঁড়ায়, সেখানে যাতায়াতে এমন খরচ সমর্থকদের জন্য এক বড় শকিং নিউজ। তবে মুদ্রার উল্টো পিঠও আছে। নিউ জার্সিতে যখন নাভিশ্বাস দশা, ফিলাডেলফিয়ায় তখন সমর্থকদের দিচ্ছে রাজকীয় আতিথেয়তা, যেন মেঘনা চাইতেই বৃষ্টি। এয়ারবিএনবির সাথে পার্টনারশিপে বিলাইনে ট্রেন ভ্রমণ একেবারেই ফ্রি। ম্যাচের হাফ টাইম থেকে শেষ বাঁশির পর 2 ঘন্টা পর্যন্ত কোনো চার্জ ছাড়াই ফিরতে পারবেন ভক্তরা। মাত্র $2.90 স্টেডিয়ামে গিয়ে ফ্রিতে বাড়ি ফেরা, এটা যেন ফিলাডেলফিয়ার দর্শকদের জন্য এক চরম ট্রিট। পিছিয়ে নেই কানসাস সিটি, ডালাসও। কানসাস সিটিতে এয়ারপোর্ট থেকে ফ্যান জোন পর্যন্ত যাতায়াত একেবারেই কমপ্লিমেন্টারি। অন্যদিকে ডালাসেও যাতায়াত খরচ রাখা হয়েছে হ্যান্ডি। মাত্র $4 থেকে $6 রাউন্ড ট্রিপ, একেবারে রথ দেখা আর কলা বেচার মতো অবস্থা। ব্রাজিল ফ্রান্সের মতো জায়ান্টদের ম্যাচ আর 4 জুলাইয়ের উত্তাপ সামলাতে ফিলাডেলফিয়া যে মাস্টার প্ল্যান সাজিয়েছে, তাতে গাল ভরা হাসি সমর্থকদের মুখে। দিন শেষে কেউ গুনছে ডলার, কেউ বা উপভোগ করছে ফ্রি রাইড। তবে মাঠের লড়াই শুরুর আগে যাতায়াতের এই বৈষম্য যেন নতুন এক হট টপিক। তাজিন খন্দকার, 71। ইনজুর্ড এস্তেভা উইলিয়ানের দিকে নজর রাখছেন কার্লো আঞ্জেলোত্তি। সিদ্ধান্ত নিতে সময় নিচ্ছেন সেলেসাও বস। কোনোভাবেই 18 বছর বয়সী এই তারকাকে হাতছাড়া করতে চায় না ব্রাজিল। অন্যদিকে ব্রাজিলের জন্য বোনাস হয়ে দলে আসতে পারেন লুইস এনরিক, জায়গা করে নিতে পারেন বিশ্বকাপ দলেও। আবু নাইমের রিপোর্ট। ভদ্রলোকের এক কথা এক কাজ, কার্লো আনচেলত্তিও একই, যেটা বলেছেন তো বলেছেনই। কোনোভাবেই হাতছাড়া করা যাবে না এস্তেভা উইলিয়ানকে। লুইস এনরিকের খবর জানা আছে তো। পিএসজিকে হারানো ম্যাচে লিওর নায়ক বনে যাওয়া এই তারকা উঠে গেছেন বিশ্বকাপ দলের খসড়ায়।
নেইমার বিশ্বকাপ খেলবেন কিনা, ওকে খেলানো উচিত কিনা, এই আলোচনায় অনেকটা সাইড হয়ে গেছেন এস্তেভাও উইলিয়ান। অথচ কার্লো আনচেলত্তির ডায়েরিতে মোস্ট ইম্পর্টেন্ট নোট এস্তেভাওর সুস্থ হয়ে ওঠার ডেটটা। ওর সেরে ওঠার জন্যই এখনো বিশ্বকাপ দলটা চূড়ান্ত করতে পারেনি ব্রাজিল। যদি এস্তেভাও ফিট হন তাহলে ওকে নিয়ে কষা হবে ছক, আর যদি হয় ভিন্ন কিছু তাহলে একটা ব্যাকআপ নামও রেডি কার্লোর নোটবুকে। লুইস এনরিকে নিয়ে শুরু হয়েছে আলোচনা। রিয়াল মাদ্রিদ থেকে লোনে লিওতে যাওয়ার পর লম্বা একটা সময় ছিলেন না তেমন আলোচনায়। লিগ 1-এ পিএসজির বিপক্ষে 1 গোল 1 অ্যাসিস্টে ফের টক অব দ্য টাউন। ক্লাবের হয়ে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে গোল অ্যাসিস্ট করছেন, দলেও নিয়মিত অবদান রাখছেন। ব্রাজিল কোচের গুডবুকেও তাই নামটা আছে ওর। সবকিছু মিলিয়ে বিশ্বকাপের দলে জায়গা করে নেওয়ার সম্ভাবনা বাড়ছে ক্রমেই। দলে ফেরার আলোচনায় নেইমার জুনিয়র শেষ মুহূর্তে যদি জায়গা করে নেন তাহলে এনরিকের সুযোগটা আবার কম, আবার এস্তেভাও উইলিয়ানকে সময় মতো না পাওয়া যায় তাহলে সুযোগটা আবার বেশি। এক কথায় নেইমার আর এস্তেভাওয়ের খেলা না খেলার ওপর অনেকটা নির্ভর করছে লুইস এনরিকের বিশ্বকাপ। তারুণ্য দিয়ে স্কালোনি বিশ্ব জয় করেছেন, কার্লোর জন্য আছে একই সুযোগ। সেলেসাউদের ইয়ং ব্লাডরা বিশ্বের নানান প্রান্তে খেলছেন দাপুটের সাথে, আর এতেই হতে পারে কাফুর প্রেডিকশন সফল। এবারই নাকি ব্রাজিলের বিশ্বজয়ের সবচেয়ে বড় সুযোগ। আবু নাইম, ৭১। এই ছিল এখনকার খেলা যোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথে থাকুন।